এখন থেকে স্থানীয় নির্বাচন হবে দলীয় ব্যানারে। জেলা উপজেলা পরিষদ সংশোধন আইন চূড়ান্ত। নীতিগত অনুমোদন দেয়া হলো সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংশোধন আইন। পরিবর্তনটা এসছে মূলত 3টি জায়গায় এবং এই 5টি আইনে একই রকম পরিবর্তন। পৌরসভার ব্যাপারে অর্ডিন্যান্স জারি হওয়ার পরে এবং অন্যান্য ক্ষেত্রে পার্লামেন্টে আইন পাস হওয়ার পরে নির্বাচন কমিশন কতগুলি বিধিমালা সংশোধন করতে হবে। প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখা গেলে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে মন্তব্য বিশেষজ্ঞদের। দলগুলো নিজেদেরকে সুশৃঙ্খলভাবে স্থানীয় পর্যায়ে সংগঠিত করতে হবে, তাহলে কিন্তু এটার একটি ইতিবাচক প্রভাব নির্বাচনে পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাজিদ রাজু। 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। চলতি বছরের জুলাই থেকে পাবেন মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ সুবিধা। শিশুকে গুলি করার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন খারিজ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। অবৈধ সিটিং সার্ভিস সিন্ডিকেটের হাতে জিম্মি রাজধানী বাস যাত্রীরা। নানা হয়রানির অভিযোগ। বিআরটিএ বলছে এসবের কোনো অনুমোদন নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে 7 শ্রমিক নিহত। সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। এবং শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আবাহন জানালেন ভক্তরা। জেলা ও উপজেলা পরিষদ সংশোধন আইন 2015 এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংশোধন আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় ব্যানারে ও প্রতীকে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফ করেন। পরিবর্তনটা এসছে মূলত 3টি জায়গায় এবং এই 5টি আইনে একই রকম পরিবর্তন। এবং ভারতে আছে জেলা পরিষদ, আমাদেরও জেলা পরিষদ আছে, ব্রিটেনে আছে কাউন্টি কাউন্সিল। সেখানে দলের মনোনীত প্রার্থীরা সেখানে আপনার নির্বাচন করেন। তার বাইরে কেউ চাইলে নির্দল প্রার্থীরাও করতে পারেন। তা আমাদের এখানেও তাই করার প্রস্তাব এসেছে এবং ক্যাবিনেট এটি অনুমোদন করেছে। যারা নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত যারা প্রার্থী তারাও যোগ্য, এবং যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হন তিনিও যোগ্য। এটা এখানে এলিজিবিলিটিতে এটা অ্যাড করা হয়েছে। দলীয় প্রতীক ও প্রার্থী মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখা গেলে তা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করবে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এতে দলীয় যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিটাকে শুদ্ধ করতে হবে। রাজনৈতিক নেতাদের যারা ক্যান্ডিডেট হবেন ওখানে ভালো লোক, দক্ষ লোক, যারা সমাজকর্মে যারা জড়িত তাদেরকে নমিনেট করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা উদ্যোগ থাকতে হবে। আর রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সুশৃঙ্খলভাবে স্থানীয় পর্যায়ে সংগঠিত করতে হবে, তাহলে কিন্তু এটার একটি ইতিবাচক প্রভাব নির্বাচনে পড়বে। আর সরকারের দিক থেকে যেটা দরকার হবে, যখন যারা সরকার থাকেন তাদের নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং অন্য সকল ক্যান্ডিডেটদের জন্য, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা। 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা পাবেন তারা। সকালে এই গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয় তারা চলতি বছরের জুলাই মাস থেকেই মুক্তিযোদ্ধার সব সুযোগ সুবিধা পাবেন।
স্বাধীনতার 4 দশক পর অবশেষে বীরাঙ্গনারা এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন। অন্যদিকে পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব বীরাঙ্গনাকে এই স্বীকৃতি দেয়া হবে। অবৈধ সিটিং সার্ভিস সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে রাজধানী বাস যাত্রীরা। বেশি ভাড়া আদায়, হয়রানি সহ যাত্রীদের নানা অভিযোগ এই সার্ভিসের বিরুদ্ধে। সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর যাত্রীদের এই ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে, অনুমোদন ছাড়াই শুধু বাণিজ্যিক লক্ষ্যে কিছু অসাধু বাস কোম্পানি এই সার্ভিস পরিচালনা করছে। শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস তাদের। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। গত 1 ঘন্টা যাবৎ রাজধানীর শেওড়াপাড়া থেকে একটি সিটিং সার্ভিসে ওঠার চেষ্টা করছে সময় সংবাদ, কিন্তু এখনো সফল হওয়া সম্ভব হয়নি। শুধু এখানেই নয়, রাজধানীর মিরপুর, ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ, মতিঝিল, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব স্টপেজে একই অবস্থা। বেশিরভাগ সময়ই কাঙ্ক্ষিত যান না পেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেক যাত্রীকে। এছাড়া বাড়তি ভাড়া তো আছেই। বলতেছে 30 টাকা ভাড়া দিবেন সদরঘাট, কেন কত ভাড়া বাড়ছে? লোকাল গাড়ি কিন্তু এটা, অথচ তারা 12 নম্বর থেকে লোক নিচ্ছে, সীমিত লোক, এবং গায়ে একটা সাইনবোর্ড লাগা রাখছে দাঁড়িয়ে লোক নেওয়া হয় না। প্রথমে দিয়েছিল সিটিং, যখন ভাড়া বাড়াইছে ভাড়াটা এস্টাবলিশ করছে, আবার লোকাল বানিয়ে ফেলছে। এখন ভাড়াটা বাড়াইছে, ভাড়া এস্টাবলিশ করবে, এরপরে আবার লোকাল হয়ে যাবে। তো এটা তো আমাদেরকে জিম্মি করে করা হচ্ছে। মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় সিটিং সার্ভিস নামের এই অবৈধ সার্ভিসের তদারকিতে আছে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামধারী বেশ কিছু অসাধু ব্যক্তি, যাদের দৌরাত্মে কোণঠাসা সাধারণ যাত্রীরা। ওরা গুলিস্তান, বাংলা মোটর, শাহবাগে ভাড়া ওরা ফার্ম গেটে নামাই দিয়ে নিয়ে নিতে আছে। এখন কিছু বললে যে দেখলেন না, বললো ওই বর্দলোকে চান্দি পাঠাই ফেলাবো। মালিক যেটা নিয়ম করছে ওইটাই তো চলতেই আমাদের। সিটিং সার্ভিস কি আসলে কি এর কোনো বৈধতা আছে, এমন প্রশ্ন রাখা হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কাছে। সিটিং সার্ভিস বলে বিআরটি এর অনুমোদিত কোনো সার্ভিস নাই, তবে এখন বিভিন্ন রকমের ব্যানারে বিভিন্ন কোম্পানি সিটিং সার্ভিস পরিচালনা করে। মোবাইল কোড পরিচালনা করছে, আমাদের ম্যাজিস্ট্রেটরা সবসময় মোবাইল কোড নিয়ে কাজ করছেন। পূর্বে যে ভাড়ার চার্ট ছিল, এই ভাড়ার চার্ট আমরা সংশোধন করেছি। বিআরটি এর বক্তব্যের সাথে বাস্তবতার মিল সামান্যই। তবে পরিস্থিতি যাই হোক, সিটিং সার্ভিস নামধারী অবৈধ এই যান চলাচলের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী 18 অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আগাম জামিন আবেদন বিষয়টি উত্থাপন করলে আদালত এই আদেশ দেন। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় লিটনের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী আরিফুল ইসলাম। গত 2 অক্টোবর সুন্দরগঞ্জে এমপি লিটনের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয় শিশু সৌরভ। পরদিন আহত শিশুর বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইতালীয় নাগরিক তাভেলা সিজার ও জাপানি নাগরিক কুনিও হোশির পাশাপাশি ইসলামিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকীকে হত্যার সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এক্ষেত্রে সরাসরি তারা খুন করেছে নাকি অন্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তারও অনুসন্ধান চলছে। ঢাকার মিরপুর থেকে জেএমবির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হওয়ার তথ্য বেরিয়ে আসায় এই হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে শুরু করেছে বলে মনে করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালির নাগরিক তাভেলা এবং রংপুরে জাপানি নাগরিক কুনিয়র হত্যা রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রহস্যাবৃত রয়ে গেছে গত বছর ঢাকায় নিজ বাসায় সন্ত্রাসীদের হাতে ইসলামী চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনাও।
তবে গত 5 অক্টোবর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে গ্রেনেড ও অস্ত্রসহ জেএমবি সদস্যদের গ্রেপ্তারের পর তদন্ত নতুন দিকে মোড় নিচ্ছে, যে কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা এবং বিশেষ শাখার দুটি দল বর্তমানে চট্টগ্রামে অবস্থান করে তাদের জিজ্ঞাসাবাদ করছে। ফারুকী হত্যা সহ অন্যান্য যারা ইসলামিক মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে যারা হত্যা করছিল এবং 2 বিদেশি হত্যার সাথে এই জেএমবির সদস্যরা জড়িত আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি এবং ঢাকার ডিবি টিমও এ ব্যাপারে খতিয়ে দেখছে। রাজধানী ঢাকার মিরপুরে জঙ্গি সংগঠন জেএমবি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। সেই প্রশিক্ষণে তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে। প্রথমত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ আছে, তাদের সক্ষমতা সম্পর্কে, তাদের যে কিভাবে তারা কাজ করে সেই বিষয় সম্পর্কে তাদেরকে একটা ধারণা দেওয়া হয়। কাউকে কাউকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে তাদেরকে বিভিন্ন অস্ত্র সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়েছে। এদিকে জেএমবি সদস্যরাই আইএস নাম দিয়ে বাংলাদেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন সিএমপি কমিশনার। জেএমবি এখন একটা সমুদ্রের ভিতরে একটা ডুবন্ত তরী, ফলে ওর যারা নাবিক আছে জেএমবির সদস্য তারা খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে, কুলে আসার চেষ্টা করছে। কিন্তু জেএমবি হোক, আইএসি হোক বা অন্য ধরনের যত ইসলামী যারা এক্সট্রিমিস্টই হোক, তারা কেউই আমাদের কাছ থেকে পার পাবে না। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামে আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে 2 বিদেশি এবং নুরুল ইসলাম ফারুকী হত্যার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবন ভ্রমণের জন্য আগাম বুকিং বাতিল করেছে কয়েকটি দেশের পর্যটকরা, এমনটাই জানিয়েছে খুলনার কয়েকটি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তাদের ধারণা, 2 জন বিদেশি নাগরিক খুনের ঘটনার প্রেক্ষিতে হয়তো আতঙ্কিত হয়ে তারা ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন। অবশ্য পুলিশ বলছে বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে প্রতি বছর ভ্রমণে আসেন 5 থেকে 6 হাজার বিদেশি পর্যটক। এসব পর্যটকরা খুলনার বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে খুলনা ও মোংলা হয়ে সুন্দরবন ভ্রমণে যান। পর্যটন প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত কয়েকদিন যাবৎ একের পর এক সুন্দরবনের আগাম সফর বাতিল করছে বিদেশি পর্যটকরা। ভরা মৌসুমে এসব সফর বাতিল হয় পর্যটন ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন। একটা টেলিভিশন টিম যাদের সাথে গত 1.5 মাস আগে করেসপন্ডেন্স শুরু হয়েছে, হঠাৎ ইমেল দিয়ে আমাকে জানাইলো যে সিকিউরিটি রিজনের জন্য তাদের ট্রিপটাকে পোস্টপোন করতে হচ্ছে আপাতত। যেহেতু সিজন চলে আসছে আমাদের, এই সিজনের প্রথমে যদি এই ধরনের এফেক্ট হয় তাহলে সারা বছর আমাদের এই ক্ষতিটা হয়ে থাকবে। আর বিদেশি পর্যটকদের সফর বাতিল হয় এর প্রভাব নগরীর অভিজাত হোটেলগুলোতে পড়তে শুরু করেছে। বিভিন্ন বিজনেসে তারা আসেন, এখানে বিভিন্ন ইনভেস্টর তারা আসেন, টুরিস্ট আসেন। এবছর আমাদের অনেক বুকিং ছিল, বিশেষ করে ফরেনার সুন্দরবনে যাওয়ার ব্যাপার বা খুলনাতে অনেক কিছু থাকার ব্যাপার, কিন্তু টোটাল জিনিসটা সব ক্যান্সেল। যারা ছিল দ্রুত তড়িঘড়ি করে শিডিউল চেঞ্জ করে রিশিডিউল করে তারা অলরেডি চলে গেছে, আর যেই কয়জন এখন বর্তমানে আছে তারা চেক আউট হয়ে চলে যাবে। এ বিষয়ে অবশ্য বন বিভাগ এবং পুলিশ প্রশাসন বলছে, বিদেশি পর্যটকদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো টুরিস্ট আসে তার পূর্ণ নিরাপত্তা আমরা দিচ্ছি বা দিয়ে যাব। এক্ষেত্রে আমরা আশঙ্কা করার মতো তেমন কিছু দেখছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে রাখছি এবং রাখবো। বিশেষ টহল বাহিনীর মাধ্যমে বিদেশি পর্যটকদের আমরা ভিতরে নেওয়ার ব্যবস্থা করব এবং ইনশাল্লাহ বাইরের কোনো অসুবিধা হবে না। খুলনা মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী খুলনা মহানগরীতে বর্তমানে 2 শতাধিক বিদেশি নাগরিক অবস্থান করছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেখছেন দুপুরের সময়। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। দুপুরের সময় আরো থাকছে, মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার 103 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর, 5 দফায় আনা হলো 626 জনকে। এবং সিলেটে যৌতুক না পেয়ে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে দোতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন আহত গৃহবধূ। শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন করলেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, বেলপাতা সহ নানা উপাচারে সাজিয়ে পূজা অর্চনা আর চণ্ডী পাঠের মধ্য দিয়ে কৈলাস থেকে মর্তলোকে দেবীর আগমনী বার্তা দেয়া হলো। এর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণ গণনা। পুণ্য লগ্নে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আবাহন করতে খুব সকালেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ভক্তদের সরব উপস্থিতি।
চণ্ডীপাঠের সাথে দেবী দুর্গার মহিষাসুর মন্দিরের বাস্তব চিত্র অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুললেন শিল্পীরা। পরে পূজা অর্চনার মধ্য দিয়ে ঘট স্থাপন করে দেবী দুর্গাকে আবাহন করা হলো। দেবীকে আবাহনের মাধ্যমে পৃথিবীর সব মানুষের সুখ ও শান্তির প্রার্থনা করলেন উপস্থিত ভক্তরা। মহালয়া হচ্ছে দেবীর আগমনী, কৈলাস হতে বাপের বাড়ি আসছে। এই জগতে, এই পৃথিবীতে মানুষ হতে সকল জীবের পুণ্যের জন্য, মঙ্গলের জন্য তার এই আগমন। সবার যাতে মঙ্গল হয়, সবাই আমরা এই আশীর্বাদ কামনা করব, এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সকল ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই যেন মিলে মিশে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে পারি। পরে শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এবছর সারা দেশে পূজা সংখ্যা দাঁড়িয়েছে 29,074। পরিসংখ্যান বলছে প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বাড়লেও পূজারীর সংখ্যা কিন্তু কমছে। আমরা বারবারই বলেছি ধর্ম যার যার, উৎসব সবার, এই জায়গায় আমরা পৌঁছেছি, রাষ্ট্রটিকে সবার এখনো করতে পারিনি। এদিকে রাজধানীর বনানী পূজা মণ্ডপেও মহালয়া উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূজা উদযাপনে সরকারের সার্বিক তৎপরতার কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ধর্মে নীতির কথা বলে, সব ধর্মই পাপ থেকে নিজেকে দূরে রাখার কথা বলে এবং মানুষ সেবার কথা বলে। আজকে ধর্মকে ব্যবহারের নামে যারা স্বার্থ সিদ্ধি করে তারাই পৃথিবীতে এই ধরাধামে অশান্তি তৈরি করে। মাতা দেবীর কাছে এই কামনা করবেন যে আমরা শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির জন্য আমরা তার আশীর্বাদ কামনা করব। আগামী 19 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। অষ্টমীতে কুমারী পূজা আর আগামী 22 অক্টোবর অনুষ্ঠিত হবে শুভ বিজয়া দশমী। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নওগাঁ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনার পরই পালিয়ে যায় গাড়ির চালক ও হেলপার। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বক্তের মুন্না তথ্য ও জুলহাস তালুকদারের ছবিতে বিস্তারিত। হাইওয়ে পুলিশ জানায় ভোর 5:30টার দিকে নওগাঁ থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা 7 শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের কালাম মিয়া, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সাইদুর, মোহাম্মদ টিপু, মনির উদ্দিন, মোহাম্মদ আলম এবং বগুড়ার আদমদিঘি উপজেলার কালাইপাড়া গ্রামের মোহাম্মদ আজাদ বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। একটা আসে নিজে নিজে পোল্ট্রি খেলে, পোল্ট্রি খাওয়ানোর সাথে সাথে দেখতেছি যে চাউলের তলে দেখতেছি একটা মানুষের ফা দেখতেছি যে এখানে আরো লাশ আরো আছে। ড্রাইভার গাড়ি হেল্পারে দেওয়ার পরে হেল্পারের চোখে ঘুম ধরছে, তখন আমার এক লোক আসিল। ওই লোক বলছে ভাই তুমি গাড়ি সাইড করে ঘুম পেরেলো আগে, করছে না সমস্যা নেই। আর কিছু দূর আসার পরে এই যে বাজার টাজার পার হওয়ার পরে ওই জায়গায় যায় ঘুমে গাড়ি একবারে নিচের মধ্যে উল্টা দিছে। 7 জন তো মারা যায় না, তারা 7টা পরিবারে মারা গেছে, কারণ তাদের ওসিলায় আরো পরিবারকে তারা খাটা খাওয়ান ছিল। এখন ড্রাইভারের কারণে মনে করেন 7 জন তারা মারা গেল। মহাসড়ক পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ জানালেন ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাক ড্রাইভারের চোখে ঘুম ছিল, রাস্তার হালকা ব্যাগ ছিল, ওই রাস্তা টার্ন করতে গিয়ে গাড়িটা খাদে নিয়ন্ত্রণ হারাইয়া খাদে উল্টে পড়ে যায়। চালককে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা আছি, আইনগত ব্যবস্থা নেব। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া নিহতদের লাশ দুপুরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সাভারে সড়ক দুর্ঘটনায় এক তৈরি পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় সকালে ঢাকা আশুলিয়া সড়কের জামগড়া এলাকার পলমল কারখানার সামনে একটি হিউম্যান হলারের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এই ঘটনার পরপরই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা 3টি হিউম্যান হলারে আগুন দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবি বিজেপি পতাকা বৈঠক শেষে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া 103 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম সীমান্তে নিয়ে আসা হয়েছে। বিজিবি জানায়, মিয়ানমার ইমিগ্রেশন পুলিশের উপপরিচালক নাইন, বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান, 17 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকারের কাছে 103 বাংলাদেশিকে হস্তান্তর করেন। এর আগে সকাল 10:30টার দিকে মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার যান। এ পর্যন্ত 5 দফায় শনাক্ত হওয়া 626 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সিলেটে যৌতুকের 5 লাখ টাকা না দেয়ায় স্ত্রীকে বেধড়ক পিটিয়ে দোতলা থেকে তার স্বামী ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে ভাগ্যক্রমে বেঁচে গেলেও অনেকটা পঙ্গু অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রোজিনা আক্তার নামের ওই নারী। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাগর পলাতক থাকলেও তার এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট নগরীর 13 রতন এলাকার রোজিনা আক্তারের সাথে সুনামগঞ্জের জগন্নাথপুরের আব্দুর রহমান সাগরের বিয়ে হয় 3 বছর আগে। বিয়ের পর থেকে সাগর যৌতুকের জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালাতো রোজিনার উপর। মেয়ের সুখের জন্য রোজিনার বাবা 2 লাখ টাকা দিলেও ব্যবসার জন্য 5 লাখ টাকার দাবিতে নির্যাতনের এক পর্যায়ে বাসার দোতলা ছাদ থেকে নিচে ফেলে দেয় তার স্বামী। উঠিয়া চাইছিলাম লুকাইতে, ইটলা মারি আমার সাথের বেটাকে নিচে তারা আমার বালাই দিছে। আমার ছেলেটা পেটে থাকতে এরকম তারা সবসময় আমার মারধর করতে। আমার বাচ্চার মাথা আঘাত পাইছে, খুব বেশি চাপ খাওয়ার কারণে আমার বাচ্চাটা বাঁচিছে না। ক্ষত বিক্ষত অবস্থায় রোজিনার আত্মীয়রা উদ্ধার করে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আমরা শুনে আমরা বাড়ি দৌড়িয়ে গিয়েছি, ওরা বলছে ও পড়ে গিয়েছে, কিন্তু ওরা অনেক নির্যাতন করে আমার বোনকে ফালিয়ে দিয়েছে। রোজিনার হাত পায়ের 3 স্থানে ভেঙে গেছে বলে জানালেন এই চিকিৎসক। এক্সরে করার পরে আমরা দেখলাম যে ওই রেডিয়াস, ওইটা লোয়ার এন্ডে এটার ফ্র্যাকচার আছে, এই হাতেও ফ্র্যাকচার আছে এবং পায়েও এটার ফ্র্যাকচার আছে। উপর থেকে পড়লে যেটার ফ্র্যাকচারটা সাধারণত হয়। এদিকে সিলেটের মেজরটিলা এলাকার জাহানপুরে রোজিনার স্বামীকে পাওয়া না গেলেও সাগরের ভাবি স্বীকার করেন তাকে ছুরি ফেলে দেওয়া হয়। আমরা বাচ্চা হচ্ছে দেখে সামনে ফালাই, আমরা লগইয়া মাথা ফানি টানি দিছি, লগইয়া গাড়ি দরঙ্ক আনছি নিতাম, এরও তারা ওইখানেও ফোন দিছি। এদিকে সাগরের এক ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের অ্যারেস্ট প্রক্রিয়াধীন আছে, এটা আসলে খুবই হৃদয়বিদারক এবং আমরা এই ব্যাপারে যতটুকু আইনগত ব্যবস্থা নেওয়ার পুরোটাই আমরা নেব। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী সাগর, তার মা, 4 ভাই বোন সহ 7 জনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা করেছে নির্যাতিতার ভাই। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে পুলিশের 3 কর্মকর্তা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গতরাত 3:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তারা ঢাকা ছাড়েন। 3 কর্মকর্তার মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমতুল্লাহ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম ও সহকারী পুলিশ কমিশনার AFF নিজামুদ্দিন রয়েছেন। 15 অক্টোবরে তাদের দেশে ফেরার কথা রয়েছে। 8 জুলাই সিলেটের রাজনকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন সহ মানবতা বিরোধী 7টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরুর এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 4 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই 5 জনের মধ্যে শামসুদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন আর বাকিরা পলাতক রয়েছেন। দর্শক, অ্যাটর্নি জেনারেল ব্রিফ করছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এবং পুলিশ হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এখন পুলিশও দ্বিধাগ্রস্ত হয়ে যাবে তাকে গ্রেফতার করার ব্যাপারে। সুতরাং সমস্ত কিছু আইনগত দ্বিধাগ্রস্ততা এবং অন্য ধরনের কনফিউশন এগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং আপিল বিভাগের আগের রায়গুলোকে সমুন্নত রাখার জন্য
আমি এই হাইকোর্ট যে ডাইরেকশনটা দিয়েছেন এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করব। যখন একটা ঘটনা ঘটে এবং ঘটনাটা যদি একজন জনপ্রতিনিধির দ্বারা ঘটে তাহলে নিশ্চয়ই এটা মিডিয়ার বসে থাকবে না, এটা খবর হবে। এবং খবর হওয়া মানে গণতন্ত্রের বিকাশ হওয়া। খবর চেপে থাকা অর্থই হলো গণতন্ত্র না থাকা। কাজেই আমাদের মিডিয়াগুলো এই ব্যাপারটা যেভাবে খবর দিচ্ছে সেটা গণতন্ত্রের সহায়ক শক্তি হিসেবে তারা দিয়েছে। এটা একজন বিচারপতি বলছিল যে আইন প্রয়োগকারী সংস্থা কি করছে এটাকে ধরতে পারছে না। আরেকটা জায়গায় বলেছিলেন যে এটা তো সিনেমায় দেখা যায় এরকম ঘটনা। হ্যাঁ, বিচারপতিরা এই সমস্ত বিবেচনা করেই তার আগাম জামিনের দরখাস্ত নাকচ করেছেন, সেটা ঠিকই আছে। কিন্তু নাকচ করার পরেও আবার ডাইরেকশনটুকু এইটুকু নিয়ে আমার মতে আমাদের সুপ্রিম কোর্টের রায়ের সাথে সঙ্গতিপূর্ণ না। প্রশ্ন ছিল হলো যে তার এই ঘটনা বিষয়ে আদালত যে কমেন্টটা করেছে সেই কমেন্টগুলো কি কি? যেমন আদালত নিশ্চয়ই এই সমস্ত শুনানির সময় আপিল তার বেইল পিটিশনটা শুনানির সময় কিছু মন্তব্য করেছেন, সেগুলো আমি বলতে চাই না। আমি বলবো আমি যেই আদালতের সামনে যেই প্রার্থনাগুলো করেছি আমি খুব জোরালোভাবে তার এই জামিনের বিরোধিতা করেছি এবং বলেছি যে এটা একজন জনপ্রতিনিধি দ্বারা এই ধরনের কার্য এটা খুবই দুঃখজনক এবং এটা নিশ্চয়ই এটা খুব আইনগত পদক্ষেপ এটার ব্যাপারে নিতে হবে এবং নিশ্চয়ই সরকার নেবেন। স্যার, কোর্ট তো শুধু বলেছে তাকে 18 তারিখের মধ্যে সারেন্ডার করতে, কিন্তু বলে নাই তো তাকে অ্যারেস্ট করা যাবে না বা হয়রানি করা যাবে না। কিন্তু এই জন্য কি তার কোনো বাধা আছে পুলিশের? না, এই যেহেতু আদালত বলল 18 তারিখের ভিতরে ওখানে সারেন্ডার করা, যদিও পুলিশের প্রতি কোনো আদেশ নাই তাকে গ্রেফতার না করার ব্যাপারে, তবুও পুলিশ প্রশাসন খুবই দ্বিধাগ্রস্ত থাকবে। এই জন্যই আমি সুপ্রিম কোর্টে যাব, আপিল বিভাগে যাব। বাধা আছে কিনা, অ্যারেস্ট করতে কোনো বাধা আছে কিনা? না, এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি আমার দায়িত্ব মনে হয় আমি পালন করব যদি আমি আপিল বিভাগে যাই। আদালত এইরকম কথা বলেছেন বলে আমি শুনিনি, কিন্তু আমার কথা হলো এটা নাকচ হওয়ার পরে আর কোনো অর্ডারই দেওয়া চলবে না। স্যার, আপিলে যাবেন কি প্রেয়ার নিয়ে আছে? ওই ডাইরেকশনের বিরুদ্ধে। তাকে অ্যারেস্ট করা যায় না, ডাইরেকশনের ব্যাপারে। কবে নাগাদ যাবেন স্যার? কালকেই যাব। হ্যাঁ, এটা স্থগিত চেয়ে। থ্যাংক ইউ। দর্শক, গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। নরসিংদীতে পুরো দমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। দেবী দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে দিনরাত ব্যস্ত তুলির আচরে রং লাগাচ্ছেন প্রতিমা শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার ব্যাপক আয়োজন। কাউসার আহমেদের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নদীর তীরে বন জঙ্গলে কাশফুলের শুভ্রতা শারদীয়া বার্তা জানান দিচ্ছে দুর্গার আগমনী খবর। তাই হয়তো প্রকৃতি সেজেছে শারদীয় শুভ্রতায়। শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে দুর্গা সেজে উঠছে আপন ঐতিহ্যে। প্রায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে রঙের প্রলেপ ও অঙ্গসজ্জা। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধির কারণে লাভ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রতিমা শিল্পীরা। পূজা মনে করেন আমাদের এখন সময় কাছে এসেছে, এখন আমরা রাত দিন কাজ করতে হইতেছে। একটা মূর্তি পিছনে খরচ হয় 30,000, 30-এর জন্য 35,000 টাকা। যেমন খরচ গেছে 20,000 টাকা, তখন আমরা ব্যস্ত হয় মনে করেন কিছু কম মূল্য ব্যস্ত হয়।
পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন জেলার পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা। সেবা সংঘ, বাগবিতান, অগ্রণী সংঘ, এই সমস্ত সংগঠনে এই সমস্ত পূজা মণ্ডপে বিশেষ করে আলোকসজ্জা এবং অন্যান্য আকর্ষণীয় কিছু থাকবে, যার কারণে মানুষের ঢল থাকবে। এদিকে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। পূজা উদযাপন পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ওই পূজা মণ্ডপ যেগুলি আছে সেখানে গুরুত্বপূর্ণ যেগুলি এবং সাধারণ এভাবে ভাগ করে ওদের গুরুত্ব অনুযায়ী আমরা সেখানে ফোর্স মোতায়েন করব। চলতি বছর নরসিংদী জেলায় 301টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 4টি বেশি। সময় সংবাদ, নরসিংদী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলো। বাজারে পোশাকের কালেকশন আর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আর এবছর ঈদ আর পূজা একসঙ্গে না হওয়ায় ব্যবসায়ীরাও আছেন খোশমেজাজে। বেচাকেনার লক্ষ্য পূরণে এবার অন্তত কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। সাদা মেঘের ভেলা আর শরতের কাশফুলের স্নিগ্ধতার আমেজ নিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপ প্রতিমা সাজানোর পাশাপাশি এখনকার আয়োজনে যোগ হয়েছে সাজ পোশাকের খুঁটিনাটি। পূজা চলে কয়েকদিন ধরে, তাই অনেকেরই লক্ষ্য থাকে একাধিক পোশাক কেনার। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে দেবী দুর্গাকে নতুন পোশাকে বরণ করাতেই যেন উৎসবের সার্থকতা। শপিং মল আর বিপণী বিতানগুলোতেও দেখা গেল শারদীয় উৎসবের রং। অন্যান্য পুজোতে যেমন ঈদ পূজা একসঙ্গে হওয়াতে একটু চাপটা বেশি থাকে, এবার সেইটা নাই। নতুন কালেকশন মোটামুটি ভালোই আছে, শাড়ি কিনলাম, সালোয়ার কামিজ দেখতেছি। দোকানদাররা তো দাম একটু বেশি চায়, ওই বার্গেনিং করে আর কি নিজেদের সীমার মধ্যে নিয়ে আসতে হয়। সবার টার্গেট থাকে যে প্রতিদিনই যদি নতুন পোশাক পরতে পারি, আর আমাদের যার যেরকম সাধ্য আছে ওই অনুযায়ী চেষ্টা করি ফ্যামিলি সবার জন্য নতুন পোশাক দেওয়ার জন্য। এটার একটা অন্যরকম আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এটা পূজা উপলক্ষে ফ্যাশন হাউস, শপিং মল বা ফুটপাত সবখানেই রয়েছে বিশেষ আয়োজন। এবছর জয়শ্রী সিল্ক, সেমি দুপিয়ান, অ্যান্ডি কটন, মিরপুর কাতান শাড়ির পাশাপাশি সুতি সালোয়ার কামিজের চাহিদাই বেশি বলে জানালেন বিক্রেতারা। পূজাকে কেন্দ্র করে নেয়া ব্যবসায়িক লক্ষ্য পূরণে অনেকটাই সফলতা পেয়েছেন বলে মনে করছেন তারা। শুক্র শনিবারও দেখেছি ভালো কাস্টমার এসেছিল এবং ভালো বেচা কেনা হয়েছে। সেই হিসাবে আমাদের পূজাকে উপলক্ষ করে ভালো কালেকশন রাখা হয়েছে। আশা করি যেহেতু শুরুর দিকে ভালো যাচ্ছে, শেষ পর্যন্ত আরো ভালো হবে। ঈদ এবং পূজা একসাথে, তো ঈদের সময় তো আমরা মনে করি যে অনেক কাস্টমারই থাকে, বোঝা যাইতো না। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ঈদে আমাদের খুব সুন্দর বেচা কিনা হয়েছে, এখন পূজাতেও হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো বেচা কিনা করতেছি। পূজা শুরু হতে এখনো বাকি সপ্তাহখানেক, শেষ মুহূর্তে বেচা কেনা আরো বাড়বে এমন চিন্তা করেই নতুন করে পোশাক সামগ্রী আমদানির কথাও জানালেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। গেল কয়েক বছর ধরে বিশ্বব্যাপী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নারীরা ঝুঁকছেন অপেক্ষাকৃত কম দামি ইমিটেশন ও গোল্ড প্লেটেড গহনার দিকে। তবে দেশের ইমিটেশন বাজারের সিংহভাগই দখল করে আছে ভারত ও চীন। ব্যবসায়ীরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে আলাদা শিল্প হিসেবে গড়ে উঠতে পারে দেশে তৈরি গহনা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গহনা নারীর সৌন্দর্য বাড়িয়ে তুলতে যার জুড়ি নেই, তাই তো গহনা তৈরিতে মনোযোগ আর একাগ্রতার পাশাপাশি থাকে কারিগরের নৈপুণ্যের ছোঁয়া। পুরান ঢাকার এই কারখানাটিতে চলছে নানা ডিজাইনের গহনা তৈরির কাজ। তবে স্বর্ণ নয়, নানা রকম রাসায়নিক পদার্থে ডুবিয়ে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে সোনালী প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে রূপা বা তামার গহনা, যা ইমিটেশন নামেই বেশি পরিচিত। চায়না, ইন্ডিয়ার যে প্রোডাকশনটা যেভাবে দিতে পারে, আমরা অবশ্য বাংলাদেশে দিতে পারি না, কারণ ওরকম কোনো আমাদের মেশিনপত্র নাই। বিভিন্ন কারিগররা আছে, ওরা তৈরি করে, বাঁকুড়ার যে কারিগর আছে, সাভারের যে কারিগররা আছে, ওরা তৈরি করে নিয়ে আসে। মূলত চলতি শতাব্দীর শুরু থেকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিকল্প হিসেবে ইমিটেশন গহনার দিকে ঝুঁকছেন নারীরা। তবে শুধু ইমিটেশন বা গোল্ড প্লেটেড নয়, নানা রকম পাথর আর পুঁতির সংযোজনে তৈরি বাহারি নকশার গহনাও মন জয় করে নিয়েছে হালের ফ্যাশন সচেতন নারীদের। কাস্টমার যারা আছে ওনারা নিত্য নতুন ডিজাইন পায়, এই কারণে ওনারা আপনার ইমিটেশনের প্রতি বেশি ঝোঁক। নতুন নতুন ডিজাইন পাওয়া যায়, ফ্যাশনেবল, ম্যাচিং করে সবাই পড়তে পারে। গোল্ডের বিপরীতে যেগুলো একটা সেট আছে আপনার এডি পাথর, ওগুলো চাহিদা বেশি। তারপর ডায়মন্ড কাট আছে আপনার হোয়াইট স্টোনে,
এগুলো একটু চাহিদা বেশি। ভালোই তো, এগুলি তো ভালো চলতেছে, ভালো সবাই না এটা, বিশেষ স্বর্ণের থেকে এটাই বেশি ভালো। কিন্তু দেশের গহনার বাজারের ৮০% বর্তমানে ভারত ও চীনের দখলে। যদিও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশেই গহনা তৈরির একটি শিল্প হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা। আমদানির জায়গাটা এখনো স্মুথ না আমাদের দেশে। আমরা বিভিন্ন দেশ থেকে যখন আনতে যাই, যেই পরিমাণ ট্যাক্স দিতে হয় বা যেই ধরনের অসুবিধার মুখে পড়তে হয়, সেই বিষয়গুলো এখনো আমি বলবো যে খুব পরিষ্কারভাবে নয়। মাটির গয়নাটা নিয়ে কাজ করা যেতে পারে, কাঠের গয়না নিয়ে কাজ করা যেতে পারে, এবং সেখানে কিন্তু নিখুঁত কাজ করার সুযোগ আছে, কারণ আমাদের এখানে অসম্ভব ভালো কারিগর পাওয়া যায়। আর একটু নিখুঁতভাবে করতে গেলে আমাদের সেই ক্ষেত্রে টেকনোলজিটাকে অ্যাপ্লাই করা দরকার আছে। তো এটা খুবই সম্ভাবনা, আমি বলবো যে এখনো কিন্তু হচ্ছে, মানে ইভেন আমাদের দেশ থেকে অনেক ব্র্যান্ড আছে আমি জানি যারা বাইরে আমরা এক্সপোর্ট করছি। এদিকে চাহিদা থাকায় বর্তমানে ১০ থেকে ১২টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের গহনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশি হত্যা জঙ্গি গোষ্ঠীর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। যতই বাংলাদেশের কোনো অর্জন আসে ততই তা ম্লান করতে পরিকল্পিতভাবে এমন দিনক্ষণ বেছে নেওয়া হয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিদেশি হত্যা শুধুমাত্র জঙ্গি গোষ্ঠীর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড নিয়ে, আইটিও পুরস্কার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যখন সমগ্র বাংলাদেশ উন্মুখ হয়ে আছে অভ্যর্থনা জানানোর জন্য, শেখ হাসিনার যে অর্জন, বাংলাদেশের যে অর্জন, সেটিকে ম্লান করে দেওয়ার জন্যে সেই সময়টাকে, সেই দিনক্ষণকে বেছে নেওয়া হয়েছে। ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজী চরাঞ্চলে সংসারের হাল ধরতে গিয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ঝরে পড়ছে কয়েক হাজার কিশোর কিশোরী। এতে পাঠ্যপুস্তকে প্রজনন এবং যৌন স্বাস্থ্য শিক্ষার বিষয়টি থেকে বঞ্চিত হচ্ছে তারা। আর এই বিষয়টিতে এখনও তাদের নির্ভরতা পরিবারের ওপর। এদিকে বঞ্চিতদের জন্য বিশেষ প্রকল্পের পরামর্শ স্বাস্থ্য শিক্ষা বিভাগের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বক্তের মোল্লা। ফেনী সমুদ্র উপকূলীয় সোনাগাজী উপজেলার চরাঞ্চলের জনসংখ্যা প্রায় ৩ লাখ। এর মধ্যে 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীর সংখ্যা 50,000-এরও বেশি। এদের মধ্যে অধিকাংশই পা পড়ে না মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার বয়সন্ধিকালের ব্যক্তিগত নিরাপত্তা, যৌন স্বাস্থ্য, নির্যাতন, নিপীড়ন ও প্রজনন সহ শারীরিক পরিবর্তনের বিভিন্ন বিষয় করণীয় এবং মোকাবেলার কলা কৌশল সম্পর্কে প্রকৃত ধারণা বঞ্চিত হচ্ছে তারা। কিশোরীরা পরিবারের কাছে ধারণা পেলেও কিশোরদের বিষয়গুলোতে ধারণাও দেয়া হয় না। সরকারি স্বাস্থ্যকর্মীদের পদচারণাও নেই এসব চরগুলোতে। মারা যে পদ্ধতি আনছি এই পদ্ধতিতে হুজিরে হিয়ে দিয়ে হুজিরে শিক্ষা দিয়ে আর এই সারা কিছু নেই। মেডিকেলের স্বাস্থ্যকর্মী আমাদের লোক কোনো যোগাযোগ করে না, আসে না। তাই তারা ন আসলে আঙুরে কনের বাতা দিবে, আমরা আড়িয়ালে যা জানি না তাই করি। বাবারা কোনো এগুলা নিয়ে আলোচনা করি না, যা শিখায় তার মায়ে শিখায়, মনে করেন বন্ধু বান্ধব নিয়ে মনে করেন এগুলা শিখে। ফেনীর জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চরাঞ্চলে প্রজনন এবং যৌনস্বাস্থ্য শিক্ষার অপ্রতুলতা স্বীকার করেই জানালেন, বিশেষ কার্যক্রম চালু করা গেলে বঞ্চিতদের এই বিষয় শিক্ষা দেওয়া সম্ভব। যে লেভেলে প্রজনন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তারা জানার কথা, সেই পর্যায়ে যাওয়ার আগে তারা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, সেজন্য তারা এই স্বাস্থ্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ কর্মসূচি গ্রহণ করে, সেক্ষেত্রে আমাদের কিশোর কিশোরীদের এই স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের আওতায় আনা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের হিসেব মতে গত 5 বছরে মাধ্যমিক পর্যায়ে ফেনীর সোনাগাজী চরাঞ্চলে শিক্ষার্থী ঝরে পড়েছে 500-রও বেশি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। প্রবাসে বাংলাদেশিদেরকে সুষ্ঠু ধারায় সংগঠিত করার লক্ষ্যে কমিউনিটির সঙ্গে নিজেদের যোগসূত্র দৃঢ় করার উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি সদস্যরা। এরই অংশ হিসেবে তারা গঠন করেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। শনিবার তারা নৈশভোজে মিলিত হন কমিউনিটির নেতৃবৃন্দ ও সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে নারীসহ চাকরি করছেন প্রায় 250 বাংলাদেশি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে নিজেদেরকে সুসংগঠিত করতে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে আরো বেশি সম্পৃক্ত করার প্রত্যয়ে শনিবার তারা গঠন করেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। এদিন পরিবারের সদস্যদের নিয়ে তারা প্রথমবারের মতো কমিউনিটি প্রতিনিধিদের সাথে মিলিত হন বার্ষিক নৈশভোজে। নিউ ইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন এই আয়োজনে। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মেজবাউদ্দিন। বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তারাও এই আয়োজনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে কর্মরত একমাত্র বাংলাদেশি লেফটেন্যান্ট ওয়ালিউর রহমান বললেন, প্রবাসে বাঙালিদের এই অর্জন গৌরবের। 200 মানুষ এখন না পুলিশ ডিপার্টমেন্টে সাকসেস ব্রিড সাকসেস এজন্য দেখা আর জন্য শিখলো and more it's just unbelievable. I feel enthusiastic. I'm amazed by it. নিউ ইয়র্কের প্রতিটি পুলিশ স্টেশনে সুপারভাইজার পদে প্রবাসী বাঙালিরা জায়গা করে নেবে এমন স্বপ্ন লালন করেন ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত তরুণ বাংলাদেশি সার্জেন্ট সুমন। ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং। আমরা বাংলাদেশি পুলিশ অফিসার আগে তেমন একটা বেশি ছিলাম না, এখন উইথিন লাস্ট 5-7 ইয়ার্স অনেক হয়ে গেছে। এখন তো মোটামুটি প্রত্যেক প্রিসিডেন্টে আমাদের একজন পুলিশ অফিসার করে আছে। আমরা চাইতেছি উইথিন 5 ইয়ার্স প্রত্যেকটা প্রেসিডেন্টের মধ্যে একজন সুপারভাইজার বাংলাদেশি, এটা আমাদের গোল। এর আগে প্রথমবারের মতো রাজপথে নেমে সদস্য সংগ্রহ অভিযান করেছিলেন নিউ ইয়র্ক পুলিশের এই বাংলাদেশি সদস্যরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের বিহার রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। এই নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্বের নির্বাচনে রাজ্যের 10টি জেলার 49টি আসনে ভোট গ্রহণ চলছে। এসব আসনে লড়ছেন 583 জন প্রার্থী। 5 পর্বের এই নির্বাচনে এবার ভোটার সংখ্যা প্রায় 6,60,00,000। নির্বাচনে রাজ্যের সাবেক 2 মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের জোটের সঙ্গে লড়ছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি। নির্বাচনী জরিপে 2 পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। 5 পর্বের এই ভোট গ্রহণ শেষ হবে আগামী 5 নভেম্বর, আর ভোট গণনা শুরু হবে 8 নভেম্বর। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বৈধ সরকারকে রক্ষা করতে সিরিয়ায় সামরিক অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গিদের হাত থেকে বেশ কিছু এলাকা পুনর্দখলের কথা জানিয়েছে বাশার সেনাবাহিনী। এদিকে ইরাকি বাহিনী দাবি করেছে আনবার প্রদেশে তাদের হামলায় ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি গুরুতর আহত হয়েছেন। তবে এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গেল 24 ঘন্টায় দেশটিতে আলেপ্পো, হামা, রাক্কা ও ইদলিবে আইএস অবস্থান লক্ষ্য করে 60 দফা হামলা চালিয়েছে রুশ বিমানগুলো। হামলায় আইএসের 7টি অস্ত্রাগার, 4টি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি নির্দেশনা কেন্দ্র সহ 63টি আইএস অবস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করে রুশ কর্তৃপক্ষ। রুশ বিমান হামলা ও হিজবুল্লাহ মিলিশিয়াদের সহায়তায় সিরিয়ার হামা ও ইদলিব প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য পেয়েছে সিরীয় সেনাবাহিনী। সিরীয় সেনাবাহিনী ও পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, হামায় বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আতসুন গ্রাম ও তালসিক পাহাড়ের দখল নিয়েছে সরকারি বাহিনী। এছাড়াও ইদলিবের গুরুত্বপূর্ণ খান শেইখুন মহাসড়কও পুনর্দখল করেছে আসাদ বাহিনী। সিরীয় বাহিনী যখন এ ধরনের অগ্রগতির খবর দিচ্ছে, তখন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরি করাই তার সরকারের লক্ষ্য। সিরীয় সরকারের অনুরোধে আন্তর্জাতিক আইন মেনেই দেশটিতে বিমান হামলা চালানো হচ্ছে বলেও জানান তিনি। সিরিয়ায় বাশার সরকারই একমাত্র নির্বাচিত ও বৈধ সরকার। আমাদের সাম্প্রতিক হামলার উদ্দেশ্য তার সরকারের প্রতি যে হুমকি দেখা দিয়েছে তার মোকাবেলা করা। সেখানে স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। রাশিয়ার পররাষ্ট্রনীতি সবসময় শান্তির পক্ষে। এরই মধ্যে সিরিয়ার পাশ্চাত্য সমর্থিত বিরোধী দলগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বিমানগুলো সিরিয়ায় আসাদ বিরোধীদের উপর হামলা বন্ধ না করলে সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনায় তারা অংশ নেবেন না। গেল জুলাই মাসে জাতিসংঘের শান্তিদূত স্টেফান ডি মিস্তারা সিরিয়ায় শান্তির জন্য দুপক্ষের সমন্বয়ে একটি আলোচক কমিটি গঠনের প্রস্তাব দেন।
এদিকে সিরিয়া সীমান্তবর্তী কারবালা শহরে যাওয়ার পথে আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির গাড়ি বহরে ইরাকি সেনাবাহিনী হামলা চালানোর দাবি করলেও নিরপেক্ষ কোন সূত্র থেকে খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। রোববার ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আনবার প্রদেশের সিরিয়া সীমান্তবর্তী এলাকায় বাগদাদির গাড়ি বহরে বোমাবর্ষণ করেছে ইরাকি যুদ্ধ বিমানগুলো। বোমাবর্ষণ করেছে ইরাকি যুদ্ধ বিমান। হামলায় বাগদাদি গুরুতর আহত এবং আইএসের অন্তত ৮ জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করে ইরাকি কর্তৃপক্ষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। 2016 ইউরো বাছাই পর্বের খবর। পরপর 2টি লাল কার্ড দেখে 9 জনের দলে পরিণত হওয়া সার্বিয়াকে 2-1 গোলে হারিয়ে কোচ সান্তোসের অধীনে টানা 7ম জয় তুলে নিল পর্তুগাল। এদিকে জর্জিয়ার বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জার্মানি। অন্যদিকে আয়ারল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে পোল্যান্ড। এদিকে গোল করে ইউরো বাছাইয়ের উত্তর আয়ারল্যান্ডের ডেভিড হিলের 13 গোলের রেকর্ডে ভাগ বসান পোলিশ স্ট্রাইকার লেভানডস্কি। আর আর্মেনিয়াকে 3-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্ব নিশ্চিত করেছে আলবেনিয়া। গেল সপ্তাহে ডেনমার্কের বিপক্ষে জয় দিয়েই আই গ্রুপ থেকে ইউরো চূড়ান্ত পর্ব নিশ্চিত করে পর্তুগাল। তাই এদিন সার্বিয়ার বিপক্ষে দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেই মূল একাদশ মাঠে নামান পর্তুগিজ কোচ সান্তোস। আর CR7 এর জায়গায় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দারুণ সূচনা করেন ন্যানি। ম্যাচের মাত্র 5 মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের 65 মিনিটে তসিকের গোলে সমতায় ফেরে সার্বিয়া। অবশ্য 78 মিনিটে পর্তুগালকে আবারও লিড এনে দেন মতিনহো। কিন্তু 79 ও 81 মিনিটে সার্বিয়ার কোলারভ ও ম্যাটিক লাল কার্ড দেখলে 9 জনের দলে পরিণত হয় সার্বিয়া। শেষ পর্যন্ত তারা আর গোল শোধ করতে না পারায় 2-1 গোলের জয় পায় পর্তুগাল। এদিকে জর্জিয়ার বিপক্ষে বারবার আক্রমণ শানালেও প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পাননি জার্মানির মুলার, শুরলে, ওজিলরা। গোলের দেখা পেতে বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে 50 মিনিট। পেনাল্টি থেকে নির্ভুল নিশানায় গোল করেন থমাস মুলার। তবে 3 মিনিট পরই জাবা কনকাভার চমৎকার গোলে সমতায় ফেরে জর্জিয়া। কিন্তু 79 মিনিটে জার্মানদের ত্রাতা হয়ে আসেন বদলি খেলোয়াড় ম্যাক্স ক্রুজ। ওজিলের পাস থেকে জয়সূচক গোলের পাশাপাশি ডি গ্রুপের শীর্ষস্থান মজবুত হয় জোয়াকিম লোর শিষ্যদের। অন্যদিকে ক্রাইচোভিয়াকের গোলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের 13 মিনিটেই এগিয়ে যায় পোল্যান্ড। তবে পুলিশরা লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 3 মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করেন আয়ারল্যান্ডের জোনাথান ওয়াল্টার্স। ম্যাচের 42 মিনিটে দৃশ্যপটে আসেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা পুলিশ স্ট্রাইকার লেভানডস্কি। 7 বছর আগে ইউরো বাছাইয়ের এক আসরে আয়ারল্যান্ডের ডেভিড হিলে গড়েছিলেন 13 গোলের রেকর্ড। এদিন আইরিশদের বিপক্ষে জয়সূচক গোল করে সেই রেকর্ডের যৌথ দাবিদার বনে গেলেন এই বায়ার্ন মিউনিখ তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এখন থেকে স্থানীয় নির্বাচন হবে দলীয় ব্যানারে। মন্ত্রিসভায় আইনের চূড়ান্ত অনুমোদন। প্রভাব মুক্ত রাখা গেলে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে, মন্তব্য বিশেষজ্ঞদের। 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। চলতি বছরের জুলাই থেকে পাবেন মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ সুবিধা। শিশুকে গুলি করার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন খারিজ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে, 7 শ্রমিক নিহত। সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। এবং শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আবাহন জানালেন ভক্তরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।